আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ১৩ দিন পর ইরানি ভূখণ্ডে হয়নি মার্কিন হামলা, অস্ত্র ভান্ডারের টান পড়ার কারণেই বিরতি, দাবি নিউ ইয়র্ক টাইমসের। জোর দেয়া হচ্ছে কূটনৈতিক তৎপরতায়। সামরিক অভিযান সম্প্রসারণের নির্দেশ ইসরায়েলের, একদিনে আটক ৭০ ফিলিস্তিনি, সহিংসতার প্রতিবাদে তেল আবিবের বিক্ষোভ। রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে সেনা কর্মকর্তাদের পদোন্নতির আহ্বান প্রধানমন্ত্রীর। গুরুত্ব পাবে স্থানে জুড়ে আজও গ্যাসের তীব্র সংকট, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বাসাবাড়িতে জ্বলছে না চুলা। জুলাই শেষে তেলের দাম বৃদ্ধি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সংকটের শঙ্কায় যুক্তরাষ্ট্র, তাই একেবারে নীরবেই ইরানে হামলা বন্ধ করেছে দেশটি। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর এমন তথ্য। সংশ্লিষ্ট সূত্রের বরাতে মার্কিন সংবাদ মাধ্যমটি জানিয়েছে, প্যাট্রিয়ট সহ যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টরের মজুদ আশঙ্কাজনকভাবে কমে গেছে। ফলে মধ্যপ্রাচ্যে বড় ক্ষয়ক্ষতি এড়াতে স্থগিত করা হয়েছে হামলা। আরেক গণমাধ্যম এক্সিওসের দাবি, কূটনৈতিক তৎপরতা জোরদারেই ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ। অন্তর্বর্তী চুক্তি ভেঙে সপ্তাহ 2 আগে ইরানে আবার হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। এরপর টানা 13 দিন ধরে চলে অভিযান। প্রতিদিনই সামাজিক মাধ্যমে হামলার বিবরণ দিতে দেখা যায় মার্কিন সেন্ট্রাল কমান্ডকে। তবে মার্কিন সময় শুক্রবার তাদের কোনো বিবৃতি পাওয়া যায়নি। হামলার খবর মেলেনি ইরানি কোনো গণমাধ্যমেও। কোনো ঘোষণা ছাড়াই ইরানে হামলা বন্ধ করল যুক্তরাষ্ট্র। দুটি মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অন্তত সেটাই বলছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে নিউ ইয়র্ক টাইমসও এক্সিওস দাবি করেছে, শুক্রবার সামরিক বাহিনীর পাঠানো হামলার পরিকল্পনায় সই করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাই প্রস্তুতি নিয়েও শেষ মুহূর্তে হামলা বন্ধ করতে হয় দেশটির সেন্ট্রাল কমান্ডকে। নিউ ইয়র্ক টাইমস বলছে, মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের সাথে বৈঠকের পর ইরানে হামলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। দাবি, দেশটির প্যাট্রিয়ট ও থার্ড সহ অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল ইন্টারসেপ্টরের সংকটে উদ্বেগ প্রকাশ করেন উপদেষ্টারা। হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইরানের পাল্টা হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হতে পারে এমন শঙ্কা জানান তারা। পাশাপাশি হামলা চালিয়ে ইরানকে আলোচনার টেবিলে আনা যাবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন, যার জেরে নীরবেই পিছু হটেছেন ট্রাম্প। বিভিন্ন গণমাধ্যমের খবর, যুদ্ধের আগে মার্কিন ভান্ডারে মজুদ ছিল 2300 প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর, যার মধ্যে 1400টিরও বেশি ইরান যুদ্ধে খরচ করে ফেলেছে ওয়াশিংটন। উল্লেখযোগ্য মজুদ ফুরিয়েছে থার্ড সিস্টেমের ইন্টারসেপ্টরে। সামরিক অভিযান বৃদ্ধির নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পশ্চিম তীরে দখলদার ও বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে 2 আইডিএফ সেনা নিহতের জেরে এই নির্দেশ দেয়া হলো। এরপর থেকেই আইডিএফ ও দখলদারদের তাণ্ডবে বিপর্যস্ত পশ্চিম তীরের বিস্তীর্ণ এলাকা। হামলার পাশাপাশি একদিনের অভিযানে আটক করা হয় 70 ফিলিস্তিনিকে। এছাড়াও নাবলুজে নতুন করে আরও 763টি আবাসন ইউনিট তৈরির ঘোষণা দিয়েছে তেল আবিব। ইসরায়েলি সেনা ও দখলদারদের তাণ্ডবে বিপর্যস্ত ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীর। অবৈধ হাওয়াত গিলাদ বসতির কাছে হামলায় 2 ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর থেকে পশ্চিম তীরে ব্যাপক সামরিক অভিযান শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল। শনিবার পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে অন্তত 70 জন ফিলিস্তিনিকে আটক করেছে আইডিএফ। সেনাদের সাথে পাল্লা দিয়ে নাশকতা চালাচ্ছে অবৈধ দখলদারেরা। নাবলুসে দখলদারদের হামলায় গুরুতর আহত হয়ে একাধিক এলাকায় হামলা করে ফিলিস্তিনিদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় দখলদাররা। এছাড়াও জেনিন, ফারাতা, রামাল্লা সহ বেশ কিছু এলাকা থেকে আটক করা হয়েছে 20-এর বেশি ফিলিস্তিনি। উত্তর গাজায় আইডিএফ এর আঘাতে প্রাণ গেছে হামাসের নিরাপত্তা বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আবদেল নাসের আল মাকাদমার। হামাসের সশস্ত্র শাখার সদস্য ও হুমকি হিসেবে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে। এদিকে নাবলুসের দক্ষিণের বসতিতে নতুন করে আরও 763টি আবাসন ইউনিট তৈরির কথা জানিয়েছে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোরিচ। এছাড়াও নতুন 34টি বসতি স্থাপনের জন্য $434 মিলিয়ন বাজেট অনুমোদন করেছে ইসরায়েলের মন্ত্রিসভা। ফিলিস্তিনিদের উপর সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ করেছে খোদ ইসরায়েলিরাই। শনিবার তেল আবিবের জড়ো হন বিপুল সংখ্যক ইসরায়েলি অ্যাক্টিভিস্ট। ফিলিস্তিনি এক গ্রামে অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলিদের হামলার জেরে 4 ফিলিস্তিনি ও 2
ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর হয়েছে এই বিক্ষোভ। এ সময় অবিলম্বে পশ্চিম তীরে আগ্রাসন বন্ধের দাবি তোলেন বিক্ষোভকারীরা। পাশাপাশি গাজায় গণহত্যা বন্ধের দাবিও তাদের। বিক্ষোভ থেকে আহত 9 জনকে আটক করেছে পুলিশ। গত 2 বছর ধরে কর্তাদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান ও সততার উপর গুরুত্ব আরোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশ দিয়ে প্রদান করেন তিনি। সকালে সেনাবাহিনীর সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনা সদর নির্বাচন পর্ষদ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল হতে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল হতে কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তাগণ পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। পদোন্নতি পর্ষদের বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর এই ত্যাগের জন্য তিনি সেনাপ্রধান সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বর্তমান সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হয়েছিলেন হাফিজ উদ্দিন আহমদ। এরপর সেখান থেকে পদত্যাগ করে স্পিকারের দায়িত্ব নেন মুক্তিযুদ্ধের এই বীর বিক্রম। বর্তমানে দায়িত্ব পেয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির। তবে শেষ পর্যন্ত দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মনোনয়ন তিনি পান কিনা তাই এখন দেখার বিষয়। স্মৃতিসৌধ থেকে জিয়া উদ্যানে ছুটে যান অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধের ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধি। পরে দোয়া ও মুনাজাতে অংশ নেন তিনি। রাষ্ট্রপতির দায়িত্ব পেলেও কবে নাগাদ বঙ্গভবনের বাসিন্দা হবেন হাফিজ উদ্দিন আহমদ এখনও তা নিশ্চিত করেনি রাষ্ট্রপতি দপ্তর। আইন অনুযায়ী সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, বিরোধী পক্ষ গ্রেফতার, মামলা সহ যেসব দাবি জানাচ্ছে তা আমলে নিচ্ছে না সরকার। সাবেক রাষ্ট্রপতি বর্তমান সরকারকে সহযোগিতা করেছেন। সংবিধান অনুযায়ী আগামী 6 মাস নিরাপত্তা সহ রাষ্ট্রের বিভিন্ন সুবিধা পাবেন তিনি। মন্ত্রী জানান, সাবেক ব্যাহত হওয়ায় রাজধানী জুড়ে দেখা দিয়েছে গ্যাস সংকট। ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। সকাল থেকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে ভোগান্তির এমন চিত্র দেখা যাচ্ছে। সিএনজি চালিত যানবাহনের চালকরা জানান, ভোর রাত থেকে তারা গ্যাসের জন্য অপেক্ষা করছেন। গ্যাস সংকটের প্রভাব পড়েছে চালকদের আয় রোজগারে। একই চিত্র বাসা বাড়িতেও। চুলা না জ্বলায় রান্না করতে পারছেন না অনেকে। পাম্প কর্তৃপক্ষ বলছে, গ্যাসের চাপ কম থাকায় চাহিদা অনুযায়ী সরবরাহ সম্ভব হচ্ছে না। পেট্রোবাংলা জানিয়েছে, গত মঙ্গলবার আগুন লেগে মহেশখালীর এক্সিলারেট এনার্জি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার থেকে টার্মিনালে কাজ শুরু করেছে যুক্তরাজ্য ও আরব আমিরাত থেকে আসা বিশেষজ্ঞ দল। পেট্রোবাংলা জানায়, প্রতিদিন সরবরাহ করা মোট গ্যাসের 35 থেকে 40% আসে এলএনজি থেকে। 10-12 দিনের উপরে গ্যাস আসে না, যতবার একটু আসে ওই রাত্রে একটু আসে আইসে আবার চলে যায়। গ্যাস নাই থেকে তো সরকার বন্ধ করে দেখ, আমরা অন্য ব্যবস্থা করে দেখ, আমরা অন্য একটা কাজ করে খাই। সারা রাত থাকার পরে সকাল 6টার সময় বন্ধ হয়ে যায় পাম্প, এরপরে আর গ্যাস পায় নাই। এই গ্যাসের জন্য ড্রাইভাররা অনেক কষ্ট করতেছে।